সমীর কুতুন্ডু কত মানুষের মনে জায়গা করে নিয়েছিল, এত নিবিড় সংগঠক। এবং তারপরে 98 থেকে 2000 সাল পর্যন্ত যখন আমাদের পার্টির স্পেশাল কনফারেন্স হয়েছিল তিরুবনন্তপুরমে, যেখান থেকে নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছিল, তখন আমাদের সমীর কুতুন্ডু আর সাইফুদ্দিন চৌধুরী দুজনে আমাদের সাথে ছিল। একই সাথে আমরা কেরালায় গিয়েছিলাম এবং রাত কাটিয়েছি, অনেক বিতর্ক করেছি, আলোচনা করেছি, কিন্তু ফিরে এসে এই মৌলারি যুব কেন্দ্রে ও আলাদা কনভেনশন করে পিডিএস তৈরি করে পিডিএস এর প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক হয়। স্বাভাবিকভাবেই সেটা একটা গতি, কিন্তু তার আগে আমি বললাম যে ওর যে 59 বছরের রাজনীতি, তার মধ্যে 34 বছরে আমরা সঙ্গী একটা না, আর 25 বছর আলাদা। কিন্তু মাঝে মাঝে এই 25 বছরের মধ্যে 2 বছর আবার বামফ্রন্টের সঙ্গে এসেছিল। 2016 নির্বাচনকে ঘিরে আমাদের সমর্থনে প্রার্থীও হয়েছিল। আবার 2011 নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্য, যে বুদ্ধ ভট্টাচার্য মাথায় হাত ছিল, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধেই লড়েছিল 2011-তে যাদবপুর কেন্দ্রে। সুতরাং এই লড়াইয়ে, আন্দোলন সংগ্রামে আঁকা বাঁকা পথ কখনো কখনো আছে, কখনো থাকে, আবার মেলে, আবার একসাথে মিলেছি। এই মৃত্যুর কয়েকদিন আগেও একটা বই লিখছিল, সেই নিয়ে আমার সাথে যোগাযোগ হতো, যে যখনই কোনো তথ্যের নিয়ে বিভ্রান্তি থাকতো ও ফোন করতো। এবং আমারও ভালো লাগতো, গতবার এই ওদের যে পত্রিকা আছে তার পত্রিকার বুক স্টল বইমেলায়, সেখানে ঘণ্টাখানেক আড্ডা হয়েছিল এবং অনেক বিষয় আমাদের মধ্যে, পুরনো কথা, পুরনো বিষয় নিয়ে চর্চা হয়েছে। সুতরাং সমীর কুতুন্ডু মানে একজন মতাদর্শগতভাবে চর্চা করার দিক থেকে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে থাকা একজন রাজনৈতিক সংগঠক। আর তার সাথে বিতর্ক করেও ভালো লাগতো, আর ব্যবহারটা ছিল খুবই ভালো, অমায়িক। স্বাভাবিকভাবেই আমাদের কোনো আলাদা হলো মনের মানে রাজনীতিগতভাবে দলের আলাদা দল করেছে, স্বাভাবিকভাবে আমাদের পার্থক্য আছে, নাহলে আলাদা দল হচ্ছে কেন। কিন্তু অনেক বিষয়ে, ওই যে বললাম আমি 38টা বছর, আমি তো বলতে পারবো না, 34টা বছর তো বলতে, ওইটাই বেশি। আমরা মার্কসবাদ এটাই শিখেছি, হুইচ এভার ইজ হাইয়ার। 59-এ 34 বেশি, সুতরাং 34টা একসাথে কাজ করেছি, এই জন্য আমরা বলি এখনো সহযোদ্ধা। অতীতকে বাদ দিয়ে তো কিছু হয় না, অতীতকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। কাজে সেই অতীতে সমীর অনেকখানি আমাদের সাথে ছিল, অনেকটাই আমার সাথে ছিল, খুব স্নেহ করতাম ওকে। দেখতে আমার এক মেজো ভাইয়ের মতন ছিল। আর 72-তে আমরা যখন বাড়িঘর ছেড়ে এখানে ওখানে ঘুরছি, আমার ভাই তখন মানে রাজস্থানে চলে গেছিল, থাকার আর জায়গাপত্র ছিল না বলে। তো সেই সময়কালে ওকে আমি বাড়িতে নিয়ে যেতাম, আমাদের পরিবারের সবাই এত পছন্দ করতো তখন ওকে। সেই থেকেই সবটা হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে সম্পর্কটা। ছাত্র সমাজ যখন নেতা, ছাত্র কর্মী সবাইকে সমানই ভালোবাসি, সবাইকেই পছন্দ করি, কিন্তু কেউ তো তার ভিতরে একটু বিশেষ হয়ে যায়। ছাত্র আন্দোলনে সেই রকমই একটা বিশেষ ছিল। আজকে দিনে দাঁড়িয়ে খুব খারাপ লাগছে, ওর থেকে আমি অনেক বড়, তা আমি থেকে গেলাম, ও চলে গেল, কিছুই নিয়ম মতন যে হয় না এটা তার আর একবার প্রমাণিত হলো। তিয়াত্তর কোনো বয়স না, পূর্ণেন্দুদা আর সমীরদার সমবয়স্ক। 73 কোনো বয়স না। আরো সমীরদার দেওয়ার ছিল, লড়াই করছিলেন, জিততে পারলেন না। 24-এর ভোটে ওনার ভূমিকা আমরা পেয়েছি বিজেপির বিরুদ্ধে। 26-এর ভোটে ওনার অভাব অনুভব করব। সমীরদার মতো মানুষ চলে যাওয়া মানে একটা সময় চলে গেল।
সমীরদাকে আমি যখন থেকে চিনি দেখেছি সেটা হচ্ছে তখন 80-র দশকের মাঝামাঝি থেকে সমীরদাকে দেখেছি চিনি। তখন সমীরদা 24 পরগনা জেলার সম্পাদক সিপিআইএমের, প্রভাবশালী দুর্দণ্ড প্রতাপ নেতা তখন সমীরদা। সেই সময় সমীরদাকে আমি প্রথম দেখি এবং সেই সময় থেকে সমীরদাকে চিনি। সেইরকম একটা সময় থেকে সমীরদার উত্থান এবং তারপর সিপিএমের সঙ্গে সম্পর্ক যায় এবং সৈফুদ্দিন চৌধুরীর সঙ্গে মিলে পিডিএস গঠন। এই যে পিডিএস গঠনের পেছনে একটা রাজনৈতিক, এটা কিন্তু মানে এখন যেমন এ দল থেকে ও দল চলে যায়, ও দল থেকে ও দল করি নিজেদের স্বার্থে, তা নয়। এর পেছনে একটা রাজনৈতিক আদর্শগত লড়াই ছিল এবং সেই লড়াইটায় জ্যোতি বসুর মানসিক সমর্থন ছিল, সুভাষ চক্রবর্তীর মানসিক সমর্থন ছিল, নৈতিক সমর্থন ছিল। যদিও তারা দুজন শেষ পর্যন্ত সিপিআইএম ত্যাগ করেননি, কিন্তু তারা এই লক্ষ্যটাকে তারা সমর্থন করতেন। লক্ষ্যটা কী? কারণ সৈফুদ্দিন চৌধুরী সমীক্ষিত তোমরা মনে করেছিলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেসের মতো শক্তিকে সঙ্গে নেওয়া প্রয়োজন, বৃহত্তর একটি বাম গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজন, যেটা তারপর সীতারাম ইয়েচুরি প্রকাশ করার তারা প্রবল বিরোধিতা করেছিলেন, যে কারণে জ্যোতি বসুকে তারা প্রধানমন্ত্রী হতে দেননি। কিন্তু কালের নিয়মে এখন প্রমাণ হয়ে গেছে সেই সময় যেটা সৈফুদ্দিন চৌধুরী সমীপুত তুঙ্গরা ভেবেছিলেন সেই পথটাই ঠিক ছিল। তখন যদি সিপিআইএম সেই পথে এদের কথা শুনে সেই পথে চলতো, তাহলে বোধহয় আজকে সাম্প্রদায়িকতার এই বারবারণ পাশের থেকে বসে থেকে অনেক লড়াইয়ের একসাথে থাকার অভিজ্ঞতা হয়েছে, সেই স্মৃতিগুলো ভেসে উঠছে। তাছাড়া আমি যে আন্দোলনটা করি হকার্স মুভমেন্টের বিষয়, তিনি যখন সিপিএম এ ছিলেন তখনও দেখে আমাকে আলোচনা করেছেন, তখন সিপিএম তাও আলোচনা করেছেন। পরবর্তীকালে এই আন্দোলনকে বিস্তার করার জন্য উনি অনেকভাবে সহযোগিতা করেছেন, ওনাকে ভোলা যাবে না। ওনার স্মৃতি সবসময় আমাদের অন্তরে অন্তঃস্থলে থাকবে। হারালাম এক সাথীকে। বর্তমান দিনে খুব গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা সমীর পুততুণ্ডুকে নিয়ে আলোচনা করতে গেলে, যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রবল প্রতিপত্তি, সেই সময় সেই দল থেকে নিজেকে আলাদা করা এটা খুব কঠিন মনে হয়। মানসিক সিদ্ধান্ত নেয়ার বিষয় যেটা নিয়েছিলেন, এটা একমাত্র দর্শন এবং চিন্তাধারার পরিণতিতেই তা নিতে পারে কোনো মানুষ। সাধারণত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা সবসময়ই ক্ষমতার দিকে মানুষের দেখা যায় যে সেখানেই স্রোত বয়, কিন্তু সে জায়গা থেকে, ক্ষমতার জায়গা থেকে বেরিয়ে এসে আলাদা বৃত্ত তৈরি করা, এটা রাজনৈতিক আলাদা একটা ব্যক্তিত্বের ছাপ রাখে। তো সেই কারণে তার চলে যাওয়াকে আমি মনে করি অপূরণীয় ক্ষতি, ইরিপেয়ারেবল লস। দেখুন, রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছি, সমীর বাবুর সঙ্গে আমাদের যতটা সম্পর্ক, আমার তো ব্যক্তিগতভাবে একটা পারিবারিক সম্পর্ক ছিল। উনি আমার পরিবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, জাতীয় সংহতি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আজকের বাংলায় যে বিভাজনের রাজনীতি, তার বীজ বপন যেখান থেকেই হয়ে থাকুক না কেন, সেই বিভাজনের রাজনীতির উনি বরাবর বিরোধিতা করেছেন। তার জন্যে সব সময় ওনার স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে। বহু আন্দোলন, সেটা শুধু রাজনৈতিক নয়, বহু আন্দোলনের সঙ্গে মাননীয় সমীর পুততুণ্ড যুক্ত ছিলেন। সেটা রাজনৈতিক আন্দোলন হোক, জাতীয় সংহতির আন্দোলন হোক, বিভিন্ন ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বহু বিষয় ওনার সঙ্গে কথা হতো। বহু পথ উনি দেখিয়েছেন একজন সিনিয়র পলিটিশিয়ান হিসাবে। সেই জন্য ওনার আজকের সমাজে বা আজকের রাজনৈতিক পরিস্থিতিতে ওনার চলে যাওয়াটা আমি মনে করি একটা বড় ক্ষতি। জনতার আন্দোলনে যারা বিশ্বাস করেন সেখানে কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, বাংলার মানচিত্রটা উনি খুব ভালো চিনতেন। আমি ছাত্র পরিষদের সভাপতি, বিভিন্ন জায়গায় আন্দোলন করতে যেতাম, কিছু জায়গায় দেখা হয়ে যেত, তখন থেকে আলাপ কথা তাই আমার মনে হলো যে আজকের দিনে দাঁড়িয়ে যে গণতান্ত্রিক পরিবেশ এর ভেতরে আমরা বাস করছি, পলিউশনে ভরছে, সেই রাজনৈতিক পলিউশন সরানোর জন্যে ওনারও ভূমিকা ছিল এবং আগামী দিনেও যে লড়াই থাকবে গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সেখানেও ওনার যে ভূমিকা বা লড়াইয়ের পথ কোথাও না কোথাও একটা আশার আলো দেখায় বলে আমরা মনে করছি।
সব থেকে খারাপ মুহূর্ত ডাক্তারদের এটাই হয়। ডাক্তাররা একদিন হেরে যায় অনেকগুলো যুদ্ধ যেতে, তারপরে একটা দিন ডাক্তারকে ডেথ সার্টিফিকেট লিখতে হয়। সেটাই হচ্ছে সব থেকে বেদনার মুহূর্ত হয়, বেদনার কারণ হয়। কারণ আমরা প্রকৃতির সাথে তো লড়তে পারি না, লড়ার ক্ষমতা আমাদের সীমিত। কিছু ওষুধ, কিছু অভিজ্ঞতা, এই দিয়ে আমরা চিকিৎসা করি। এই জন্য বলবো, মানুষটাকে একটা আলাদা চোখে আমি দেখেছি, এবং ব্যাপারটা শুধু তার পরিবারের সাথেও আমার খুব নিবিড় যোগাযোগ। কিন্তু ডাক্তারদের হেরে যেতে হয়। ডাক্তাররাও মানুষ, ওই হারাটাই মানাটাও যেরকম কষ্ট, কিন্তু বাস্তবটাও মানতে হয়। কিন্তু ওই বাস্তবটা সবাই মেনে নিতে পারে না। তো আমার কাছে আমি সেই ডাক্তার ওনার ছিলাম, যিনি পারিবারিক একজন পরিচিত ছিল, খুব কাছের ছিল, খুব প্রগাঢ় সম্পর্ক ছিল। এই প্রগাঢ় সম্পর্কটা শেষ হলো। মানে সবচেয়ে বেশি অনুরাধাদির পর আপনি চিনতেন। আজকে আর পাশের যে সিটটাই আজকে আর সমিতা বসবেন না, শেষবারের জন্য পার্টি অফিসে এলেন, সব সময় ছায়াসঙ্গী হিসেবে আপনাকেই দেখা যেত, আজকে আর নেই। এই কথাটা মানতে কতটা কষ্ট হচ্ছে? কষ্ট তো ভীষণ কষ্ট হচ্ছে, এটা তো মানাই যাচ্ছে না। আর সমিতা মানে কি, সমিতা বিকল্প কোনো কিছুই হবে না। সমিতা একটাই, কোনো বিকল্প নেই। এখন রাজনীতিগত জ্ঞান আমার নেই, কিন্তু সমিতা এইটুকুই বলবো। হ্যাঁ, এর বিকল্প কিছুই হবে না। এবং সবার সঙ্গে ব্যবহার, সুমধুর ব্যবহার, ভালো সম্পর্ক, কাউকে কোনো কিছু মানে রেগে গিয়ে বলা বা কোনো খারাপ ব্যবহার করা, এইরকম আমরা কারোর কাছ থেকেই পাই। সমিতা মানে কি, অমায়িক। যে বলবে সমিতার সঙ্গে, যেখানে বলবে জঙ্গলে চলে যেতে বলে জঙ্গলে চলে যাবে। সমিতা গাড়িতে থাকলে মানে কি, আমার সাহস একদম 1000 গুণ বেড়ে যেত। রাস্তায় কোথাও সিভিক পুলিশ হাত দেখিয়েছে যে গাড়ি দাঁড় করাও, সাইডে গেছি, গিয়ে একদম বুক ফুলিয়ে, তোমার অফিসার কে আছে এখানে, আমি তো ওদের সাথে কারোর সাথে বলছি না, তোমার অফিসার কে আছে, দৌড়ে গেলাম অফিসারের কাছে। সমিতা আছে গাড়িতে, সমিতা আছে। নদিয়াতে একটা মিটিং ছিল, যাচ্ছিলাম, একটু দেরি হয়ে গেছে, একটু গাড়িটা আনতে বলেছে। 80-র উপরে উঠে গেছে, ওখানে ধরে নিয়েছে। তো গিয়ে বললাম সঙ্গে সঙ্গে, ও সমিতা আছেন, ঠিক আছে, যান চলে যান। সমিতা এমন কোনো লোক নেই। এখান থেকে মানে কি, পুরুলিয়া গেছি, একটা চায়ের দোকানে, পুরুলিয়া যাচ্ছি আসানসোল পার করে নিয়ামতপুরে একটা চায়ের দোকানে কাকু চা খেতে ঢুকেছে। সেখানে একটা ইয়ং ছেলে, আমার থেকে একটু বড়, বলছে এটা সুমিতা না? আমি বললাম হ্যাঁ, কথা বলবেন? বলছে হ্যাঁ, সুমিতার তো আমি কথা বলবো বলে কতদিন থেকে খুঁজছি। গিয়ে কথা বলিয়ে দিলাম, কাকু কথা বললো, এবং ওনার সাথে কথা হলো। ওখানে চায়ের পুরো পেমেন্ট উনি করলেন। ফের রাতে ফেরার সময় বললো আরো কথা বাকি আছে। রাতে ফেরার সময় খাওয়া দাওয়া করালেন, কথা বললেন, গল্প করলেন, তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। এরকম মানে এখান থেকে বকখালি 3টে নদী পার করে চলে গেছি ওই পারে। হ্যাঁ, সে আই প্লট, জে প্লট, গোবর্ধনপুর, সেখানে চলে গেছি। সেখানে মানে কি, সমিতা কি, এবারে কোনো বিকল্প হবে না। শ্রমিকরা বেঁচে থাকলে আমরা আরো অগ্রগতি আমাদের হতো, সাংগঠনিক কাজ। কিন্তু এই সময় শ্রমিকদের চলে যাওয়াটা আমাদের খুব ক্ষতি হলো পার্টির। সবিতা একটা সময় যে কাজগুলি করে গেছেন, যার কাজটাকে গত 14 বছরের, মানে 2014 সালের পর থেকে যে 12 বছর এই যে শ্রমিকরা টেনে নিয়ে এসে আমাদের পার্টিকে যে জায়গায় নিয়ে এসছেন, বাম গণতান্ত্রিক আন্দোলনের একটা বিশেষ জায়গা তৈরি করে দিয়েছেন, যেখানে আমাদেরকে বাদ দিয়ে কেউ বাম গণতান্ত্রিক আন্দোলনের কথা ভাবতে পারে না। সেক্ষেত্রে শ্রমিকরা প্রচণ্ড কুশলী হিসেবেই সেই রাজনৈতিক পরিপক্কতার কথাই আমাদের কাছে বারবার তুলে ধরেছে।
পার্টি সংগঠনকে বারবার বলেছে যে তোমরা মানুষের কাছে যাও, মানুষের বক্তব্য শোনো, মানুষের বক্তব্যটাকে সঠিকভাবে মানুষের কাছে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু সেই কাজ করতে গিয়ে আমরা কেউ কেউ নিজের নানান রকম পরনিন্দা, পরচর্চা এই জিনিসগুলি ছিল। কিন্তু আমাদের এটা বলতেন যে কারোর কখনো কুৎসা লুটাবে না। মানুষকে যদি কুৎসাটা বন্ধ করে মানুষের হিংসামুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে কাজ, যে বার্তা সুবিধা দিয়ে গেছিল, সেটাকে এগিয়ে নিয়ে চলো। দেখুন, সফিদা বা সমীরদা যে আদর্শটার কথা বলেছিলেন যে বিজেপিকে ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সেখানে কোনো ছুতমার্ক থাকলে চলবে না। সফিদা যখন প্রথম থেকে বলছেন তখন থেকে সফিদার সঙ্গে আমার যোগাযোগ, হ্যাঁ, সফিদা সূত্রে সমীরদার সাথে পরে যোগাযোগ, ফলে সেই আদর্শটা তো আজকে সবাই মেনে নিয়েছে। অথচ সফিদা এবং সমীরদাকে দলের ভেতরে যেভাবে একসময় হ্যাকেল করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে, তারপর দুজনেই দল ছেড়ে দিলেন, সেইটা আমার মনে হয় খুব প্রণিধানযোগ্য। কিন্তু সফিদাও এবং সমীরদাও কোনোদিন নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হন এবং সেই জন্য ওই আদর্শটাকে বহমান রেখেছেন এবং সেই বহমানতার সূত্রেই শেষ পর্যন্ত দেশ বাঁচাও মঞ্চে থেকে উনি বিজেপির বিরোধিতা করেছেন এবং তৃণমূলকে ভোট দেওয়ার জন্য অনেক সময় বলেছেন। আমার মনে হয় যে সফিদার যে আদর্শ, সেটাই 2026-এর নির্বাচনের আগে আবার করে মনে করিয়ে দেওয়াটা খুব যুক্তিযুক্ত এবং বাংলার মানুষও যেন সমীরদা কি বলতেন, কেন সমীরদা প্রচার করতেন, সেটা মনে রাখেন। সেটা হচ্ছে যে সমীরদার অসাধারণ রাজনৈতিক বিশ্লেষণের ক্ষমতা এবং কোনো একটা জিনিসকে আমরা মিটিংয়ে যখন বসতাম দেখতাম, আমাদের গণমঞ্চের মধ্য থেকেই মূলত ওনার সঙ্গে যোগাযোগ, তার আগে তো নাম হিসেবে ওনাকে চিনতাম। তো চুপচাপ বসে থাকতেন, বসে এবার যখন বলতে শুরু করতেন তখন একটা নতুন আলোর দিশা পাওয়া যেত এবং চমৎকার বিশ্লেষণ করতেন যে কোনো পরিস্থিতিকে, যে কোনো বিষয়কে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ফলে ওনার মতো মানুষ থাকাতে আমাদের বিরাট সুবিধা হয়েছিল। সবচেয়ে গণমঞ্চের একটা বিরাট ক্ষতি হলো, এইটুকু আমি অন্ততকে বলতে পারি। আমার সমীরদার সঙ্গে কিন্তু মানে সমীর পুততুণ্ড নামটির সঙ্গে তো বহু বছর ধরেই পরিচিত, কিন্তু সাক্ষাতে পরিচয় এবং খুব কাছাকাছি আসা সেটা কিন্তু এই দেশ বাঁচাও গণমঞ্চের বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে গিয়ে, এবং আমরা গাড়ি জার্নি বলুন কিংবা কোথাও গিয়ে বসে আলোচনা বলুন, সব মিলিয়ে মানে সমীরদা হঠাৎই খুব কাছের মানুষ হয়ে গেছিলেন এবং উনি তো খুব সুন্দর কথা বলতেন। আমার যেটা মনে হয় যে বিভিন্ন জায়গায় গিয়ে যে সেখানকার প্রেক্ষাপটে কি বলা উচিত, মানে মেদিনীপুরে যেটা বললাম সেটা বাঁকুড়ায় বলবো না, বা বাঁকুড়ায় যেটা বললাম সেটা ঝাড়গ্রামের লোকদের বলবো না, এইটা কিন্তু সমীরদার কাছ থেকে শিক্ষণীয় ছিল। আমি যার জন্য খুব ভালো করে শুনতাম সমীরদার কথাগুলো। আমি সময়টাকে দীর্ঘকাল ধরে চিনি। আমি তো এমনিতে আমেরিকায় আছি বহুকাল ধরে, কিন্তু আমার সঙ্গে সৈফুদ্দিন চৌধুরীর খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তার স্ত্রীকেও আমি অনেক দিন ধরে চিনি। আমার এই আরএসএস বিজেপির বিরুদ্ধে যেসব লেখালেখি বইপত্র আছে ওরা সেগুলো পড়তেন। আমাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন সফিদা, গিয়ে অনেক কথাবার্তা বলেছি, অনেক আলোচনা হয়েছে। উনি আমাকে সমীর পুততুণ্ডর সঙ্গে প্রথম আলাপ করিয়ে দেন এবং সেই থেকে আমি চিনি। কিন্তু ভৌগোলিক কারণে দূরে থাকার জন্য অত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না। কিন্তু অত্যন্ত ভালো মানুষ, মানে ভালো রাজনীতিবিদ অনেকেই হয়, কিন্তু এত ভালো মানুষ এই সৈফুদ্দিন চৌধুরী আর সমীর পুততুণ্ডর মধ্যে আমি দেখেছি মানুষ হিসেবে। আর খুব পড়াশুনো ছিল, প্রচুর পড়াশুনো। আজকের দিনে এই রাজনীতি যারা করতে আসে তাদের অনেকের মধ্যেই কোনো পড়াশুনোটা দেখা যায় না, রিসার্চটা দেখা যায় না। উনি প্রচুর পড়াশুনো করতেন। এবং আরেকটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে উনি না খুব মানে ছোট বড় এরকম ইয়ে করতেন না। হ্যাঁ, আমাকে অনেকবার ফোন করেছেন। উনি আরএসএস এর ওপরে হয়তো লিখছেন, বিজেপির ওপরে একটা লিখছেন, আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যে পার্থবাবু আপনার একটু মতামত চাই। মানে এটা তো উদার মনের মানুষ না হলে এটা কেউ করে না। আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, উনি আমাকে ছাড়াই যথেষ্ট ভালো লিখতে পারতেন। আমি একজন অনেক বেশি নবীন হিসাবে ওনার থেকে অনেক কিছু শিখেছি। আমি 24-এর ভোটে প্রায় আমরা একসঙ্গে ছিলাম বেশ কিছুদিন। সেখানে দাঁড়িয়ে প্রতিটা কেরালা থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে প্রতিটা রাজ্যের কি কি তার পরিস্থিতি, কি হতে পারে, সম্ভাব্য কি ব্যাপার, সেইগুলো, এমনকি
পশ্চিমবঙ্গের রাজনীতিতেও আপনার সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে যত ঘটনা ঘটেছে সেই সব ঘটনাগুলো নিয়ে আলোচনা, কি হতে পারতো, কি হয়েছে, এইগুলো আপনি কোনো বই পড়ে শিখতে পারবেন না। এইগুলো যারা ওইটা বেঁচেছে, যারা ওইখানে ছিল, যারা কাজটা করেছে তাদের থেকেই আপনি শিখতে পারবেন। তো একটা আমাদের কাছে একটা মানে অসাধারণ প্রাপ্তি ছিল।